নমস্কার। এতদিন এটা অভিযোগ ছিল, কিন্তু এখন আর বিশেষ সন্দেহের অবকাশ নেই যে অযোধ্যার রাম মন্দির কার্যত লুটের আখড়ায় পরিণত হয়েছিল। চুরি তো হয়েই চলতো, এবং চুরি শুধু নয়, দিনে ডাকাতি বলা যেতে পারে। কারণ ওখানে যারা দায়িত্বে ছিলেন তাদের একাংশ একদম দিনে দুপুরে সিসিটিভি বন্ধ করে টাকা, রূপো, সোনা যা পারতেন তুলে নিয়ে যেতেন। এবং অভিযোগ হচ্ছে এর অঙ্ক 7 কোটি থেকে 200 কোটি পর্যন্ত যা খুশি হতে পারে। তো এইটা ছিল অভিযোগ। টাকার অঙ্কটা এখনও নিশ্চিত নন, কিন্তু দিনে ডাকাতি যে হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো তার কারণ তাতে অনেকে গ্রেপ্তার হয়েছেন, রীতিমতো সিট তৈরি করে তদন্ত চলছে। তো গ্রেপ্তার হওয়া একজনের নাম আবার লবকুশ মিশ্র। তো এই প্রসঙ্গে একজন হিন্দু বীর, বিহারের একজন হিন্দু বীর আবার খুব বুক ফুলিয়ে বলেছেন যে হিন্দুদের টাকা হিন্দুরা চুরি করেছে, তাতে হয়েছেটা কি। ঠিক এই ভাষায় নয়, কিন্তু কাছাকাছি, একদম কপালে তিলক কেটে এই সমস্ত কথাবার্তা বলেছেন। তো শুনে আশ্চর্য হবার কিছু নেই। এরপর নির্ঘাত শুনবো যে রামের টাকা লবকুশ নিয়েছে, এতে দোষের কি আছে। তো যুক্তির তো অভাব নেই এদের, ফলে যা খুশি হতে পারে। তো ফলে যে কথাটা হলো যে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরে যে দিনে ডাকাতি হচ্ছিল এবং চুরির আখড়ায় পরিণত হয়েছিল, ব্যাপারটা এই নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই। এবং কিন্তু এটা আজকের বিষয় না। রাম মন্দির কথাটা কেন আনলাম, কারণ মন্দির তো শুধু অযোধ্যাতেই নেই, নানা জায়গায় আছে, এবং আমাদের হিন্দু বীররা সেই সমস্ত মন্দিরের সঙ্গে নানাভাবে সংযুক্ত। তো একই রকম একটা অভিযোগ এসেছে, যদিও অনেক কম মাত্রায় অভিযোগ এসেছে পানিহাটির একটা মন্দির নিয়ে। তো পানিহাটির একটা মন্দিরের প্রণামীর টাকা নাকি এলাকার এক কাকু নিজের বাড়িতে পাঠিয়ে দিতে বলেছেন বলে অভিযোগ। তো অভিযোগটা কি করে এলো না, বিজেপির বিখ্যাত নেতা বা যাই হোক ঘনিষ্ঠ ব্যক্তি যাই বলুন, সন্ময় বন্দ্যোপাধ্যায় নাকি ওই মন্দিরের সেবায়িতের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলে জানেন যে বিজেপি বিধায়িকা, পানিহাটির বিখ্যাত কাকিমা বা বিজেপির বিধায়িকা, তাঁর স্বামী ওই মন্দিরে গিয়ে বলেছেন যে ক্যাশ বাক্স নিয়মিত তার বাড়িতে পাঠিয়ে দিতে, ভিতরের বাইরের সমস্ত কিছুই, এবং কিছু একটা ট্রাস্ট বা এই জাতীয় জিনিস তৈরি হবে। তো এই জাতীয় কিছুর অস্তিত্ব ছিল বলে মন্দিরের সেবায়িত জানেন না। তো সন্ময় বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে সেবায়িতের কথাবার্তায় এটা নাকি উঠে এসেছে, এবং সেই মর্মে একটা অডিও কল ভাইরাল হয়েছিল ভীষণ। অডিও কলটা আমি দেখাবো না, কিন্তু মোটামুটিভাবে বক্তব্য এইটুকুই ছিল। তো এই নিয়ে একটা অভিযোগ উঠেছিল। তো সেই অডিও টেপটা নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল, আমিও কিছু বলিনি, কারণ অডিও টেপ বাজারে বেরিয়েছে, ঠিক হতে পারে, ভুল হতে পারে, নানা কিছু হতে পারে। তো অডিও টেপটা যে বেরিয়েছে তার সত্যতা সন্ময় বন্দ্যোপাধ্যায় গতকালই দেখলাম স্বীকার করে নিয়েছেন। মানে অডিও টেপে কণ্ঠস্বর তার ওই সেবায়িতের সঙ্গে কথাবার্তা হয়েছিল প্রকারান্তরে, সেটা উনি স্বীকার করে নিয়েছেন নিজের ফেসবুক পোস্টে। তো একই দিনে দেখলাম শ্রদ্ধেয়া বিধায়িকা, পানিহাটির আমাদের শ্রদ্ধেয়া কাকিমা রত্না দেবনাথ একটা ফেসবুক লাইভ করেছেন। সেখানে দেখলাম তিনি বেশিরভাগটাই দেখে দেখে পড়লেন, থমকে থমকে আটকে আটকে গিয়ে নিজের মুখে একটা কথাই বললেন, সেটা হলো যে এই সমস্ত কাদা ছোঁড়া বা থ্রেট করা থেকে বিরত না থাকলে যারা করছেন তাদের বাড়ির ঠিকানা কিন্তু বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো পরিবর্তন শব্দটার এরকম প্রয়োগ আমি কিছু শুনিনি, যদিও উনি এই ধরনের কথাবার্তা এর আগেও বলেছিলেন চুলের মুঠি ধরে ড্রেনে চুবিয়ে মারব। তো অভিযোগটার সত্যতা নিয়ে আমি কিছু জানি না, কিন্তু কথা হচ্ছে যে অভিযোগটা যেরকম তার সঙ্গে এই ধরনের কথাবার্তায় একটু কীরকম যেন যাকে ইংরেজিতে বলা হয় বেশ মিলেমিশে যায়। তো যাই হোক, সত্যতা নিয়ে আমি কিছু জানি না, এবং বলা বাহুল্য যারা কাকিমা বিশেষজ্ঞ সেই অভয়া বিপ্লবীদের এই নিয়ে কোনো বক্তব্য শোনা যায়নি। তো কেউ কেউ বলেছেন আমি যেমন বললাম যে অভিযোগ মানেই সত্য হয়ে যায় না, একদম 100% ঠিক। কেউ একটা অভিযোগ করে দিলেন, উড়ো কথা বলে দিলেন, একটা ফোন কনভারসেশন ভেসে এলো, তার মানে সেটা একদম দুর্ধর্ষ সত্যি একটা জিনিস, এই জিনিস তো হতে পারে না। ফোন কনভারসেশন থেকে কিছুই প্রমাণ করা যায় না, কথাটা ঠিক, একদম খাঁটি কথা। তো এই প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে যে এইটা কিন্তু শুধু মাঝে মাঝে, যেটাকে ইংরেজিতে বলে সিলেক্টিভলি, বিশেষ বিশেষ ক্ষেত্রে মনে পড়ে। তো অমৃত কুম্ভের সন্ধানে বলে একটা সিনেমা দেখেছিলাম অনেক কাল আগে, সমরেশ বসুর লেখা থেকে তৈরি হয়েছিল। সেখানে এক কমেডিয়ান বলেছিলেন বিশেষ বিশেষ লোকের বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ জায়গায় ঠান্ডা লাগে। তো এই অনেকটা সেরকম ব্যাপার যে ধরুন গদি মিডিয়া ভর্তি এতদিন ধরে একটা মর্মান্তিক হত্যাকাণ্ডকে নিয়ে যে পরিমাণ গুজবের চর্চা চললো, সে 150 গ্রাম বীর্য, ভাঙা পেলভিক, পর্ণচক্র, আমি সমা বলছি, এই সমস্ত কিছুতেই কিন্তু অভিযোগ এলেই সেটা সত্য হয়ে যায় না, এটা কারো মাথায় ছিল না।
তো এই যে কথোপকথনের কথা বললাম, সেটা কাদের মধ্যে কথোপকথন সেটা অন্তত জানা গেছে, কিন্তু ধরুন আমি সোমা বলছি নামের যে অডিও ক্লিপটা চারদিকে ছড়িয়ে পড়েছিল, তার সমাজে কে, তিনি আদৌ কে, এআই দিয়ে তৈরি কিনা, তার কিছুই কিন্তু জানা যায়নি। তো যাই হোক, কথা সেটা নয়, প্রসঙ্গান্তরে চলে গেলাম। তো এইখানে এই কথাটা নিঃসন্দেহে খাঁটি যে একটা অডিও টেপ বাজারে চলে এলো আর সবাই মিলে সেটাকে ধ্রুব সত্য ধরে নিল, এটা আদৌ কোনো যুক্তিযুক্ত ব্যাপার না। হতেই পারে এর পিছনে চক্রান্ত ছিল, হতেই পারে রত্না দেবনাথ, যাকে সবাই আদর করে কাকিমা বলে ডাকে, তার শিকার। তো কথাটা হচ্ছে এটা একটা বড় সম্ভাবনা হতেই পারে। এবার যদি সেটা সত্যি হয় তাহলে ভাবুন যে এই যারা চক্রান্ত করেছেন, চক্রান্ত আকাশ থেকে তো আর আসেনি, কিছু চক্রান্তকারী থাকবে। তো এই চক্রান্তকারীরা তাহলে, সম্ভাব্য চক্রান্তকারীরা তাহলে কি বস্তু? তো নিজের দলের একজন বিধায়িকা, তারকা বিধায়িকা, তাকে একদম অবয়া ইস্যুর জন্য দাঁড় করানো হলো এবং তিনি বিপুল ভোটে জিতলেন। তারপর জেতার পর দেখা যাচ্ছে যে তার একটা অংশ অন্তত মনে করছে, যদি চক্রান্তকারীটা থাকে, যে এই বিধায়িকা এবং তাঁর স্বামীর প্রয়োজন ফুরিয়েছে। তাই ওই একাংশ এরকম একটা বস্তু বানিয়ে, সম্পূর্ণ বানিয়ে, চক্রান্ত হলে তো তাই, একটা ভুয়ো অভিযোগ করে তার একটা অডিও ক্লিপ বানিয়েছে, এমনি তো নয়, একটা ভুয়ো অভিযোগ আছে, কথোপকথনটা সত্যি কথোপকথন হয়েছে, সেটাকে নানা চ্যানেলে ছাড়তে হয়েছে, ছেড়ে সেটাকে ভাইরাল করতে হয়েছে। তো ওই বিধায়িকা, যিনি দলের তারকা একজন বিধায়িকা এবং দলের জয়ে তাঁর যে এজেন্ডা, তিনি যেটা চারদিকে বলে বেড়াচ্ছিলেন, সেটার বড় ভূমিকা ছিল। এবং প্রয়োজন ফুরানোর পর তাঁকে নিয়ে এই কাণ্ডটা করা যায়, মানে একটা ভাইরাল ভিডিও তৈরি করে সেটা চারদিকে ছড়িয়ে দেওয়া যায়, যাতে সবাই মোটামুটি জেনে ফেলে। তো তা যদি পারে, তাহলে ভাবুন আরজি করে যে একটা নৃশংস খুন ঘটেছিল, সেটা তো সত্যিই ঘটেছিল এবং সরকারের দায় তাতে প্রবল। এবং সেইটাকে ঘিরে, ওই সত্যি ঘটনার যদি হয়, তাহলে সেটাকে ঘিরে কি প্রচণ্ড কাণ্ড ঘটাতে পারে। এইটা যদি চক্রান্ত হয় তাহলে তো কোনো তিল ছিল না, সেটা নিয়ে একটা তাল তৈরি হলো। আর ওটা তো একটা ঘটনা ছিল, মর্মান্তিক ঘটনা ছিল, সরকারের দায় ছিল তাতে। তো সেটাকে নিয়ে কি প্রচণ্ড কাণ্ড করতে পারে। তো চক্রান্তের কারণে এইটা, এই যে ঘটনাটা, এই যে পানিহাটির যে অভিযোগটা, এইটার গল্প যদি গাছে উঠতে পারে, আর তখন তাহলে কি হয়েছিল, নির্ঘাত চাঁদে চলে গিয়েছিল। তো এখন যদি কাকিমা, অর্থাৎ কিনা রত্না দেবনাথের শিকার হন এই সমস্ত গালগল্পের বা এদের চক্রান্তের, তাহলে যারা ওই গদি মিডিয়ার সমস্ত রকম প্রচারে কান দিয়ে সেগুলো চারদিকে প্রচার করে বেরিয়েছিলেন, আপনারা কি ছিলেন? তো কথা হচ্ছে যে এটা কিন্তু খোঁচা দেওয়ার জন্য বলছি না, বলছি এই গদি মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, এদের পক্ষে কিন্তু সমস্ত কিছুই সম্ভব। একদম যৌক্তিকভাবে ভাবুন যে কাদেরকে কোন সুতোয় কিভাবে নাচানো হয়েছে এবং আসল উদ্দেশ্যটা কি ছিল। যদি রত্না দেবনাথ চক্রান্তের শিকার হন, তাহলে বিপুল জনসমষ্টি, যাদের আসলে কোনো দোষ নেই, যারা গদি মিডিয়াকে অকুণ্ঠভাবে বিশ্বাস করেছিলেন, তো তারা কোন উদ্দেশ্য সাধন করতে, নাটবল্টু হিসেবে কোন উদ্দেশ্য সাধন করে ফেলেছেন, সেটা একবার ভেবে দেখুন, সম্ভাবনাটা ভেবে দেখুন, যদি এটা আদৌ চক্রান্ত হয়। আর আরেকটা সম্ভাবনা থাকে যে এটা আদৌ চক্রান্ত নয়, অডিওতে যা বলা হয়েছে সেটা তো ঠিকই, কারণ কথোপকথনটা তো হয়েছেই, স্বীকার করে নিয়েছেন কুশীলবরা। আর সেটা যদি সত্যি হয় অভিযোগটা, তো সেটাও একটা সম্ভাবনা, সত্যি হতেই পারে। সেটা যদি হয় তাহলে কি কি কাণ্ড হতে পারে ভেবে দেখুন। মানে একটা সময়ে উনি যা যা বলেছেন এবং ওনাকে ঘিরে মিডিয়া যা যা বলেছে, একদম তো অক্ষরে অক্ষরে ধ্রুব সত্য হিসেবে ধরে নেওয়া হচ্ছিল। উনি বয়ান বদলেছেন, সে কথায় পরে আসবো। ধ্রুব সত্য হিসেবে ধরে নেওয়া হচ্ছিল এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই, সন্তানহারা একজন মা, তাকে সহানুভূতির চোখে দেখা উচিত, তার কথাবার্তাকে সহানুভূতির চোখে দেখা উচিত। কিন্তু তার যে মাথার ঠিক নাও থাকতে পারে, এটাও ভাবা উচিত। সেটা করা হয়নি। ওনার প্রত্যেকটি কথা যেন খ্রিস্টের মতো ধ্রুব সত্য, বাইবেলে লেখা আছে, বেদে লেখা আছে, এরকমভাবে ধরা হচ্ছিল এবং মিডিয়া সেটাকে ঘিরে রীতিমতো গুজবের কারখানা বানিয়ে ফেলেছিল। তো ফলে আপনি কতটা মুরগি হতে পারেন, হয়ে থাকতে পারেন, তার কতটা সম্ভাবনা ভেবে দেখুন। তো কি কি হতে পারে, তো সম্ভাব্য জিনিসপত্র ভাবলে তো আমারই গা শিউরে উঠছে। তো আমি সেসব আর বলবো না, কারণ সেগুলো সব স্পেকুলেশন হয়ে যাবে। তো সম্ভাবনাটা আপনারা ভেবে দেখুন, আমি আর আলাদা করে বলে সময় নষ্ট করছি না। তো আজকে এই কথাগুলো কেন বলছি না, আজকেই গদি মিডিয়ায় আরেকটা নতুন খবর দেখলাম, যে গদি মিডিয়া বা ডিম মিডিয়া যা বলুন, ভালোবেসে ডিম মিডিয়াই এখন বলা উচিত। তো কোনো এক প্রাক্তন ফরেন্সিক কর্মী,
সরকারি কর্মী, তিনি নাকি দাবি করেছেন নির্যাতিতার বাবাকে লেখা একটা চিঠিতে যে অভয়ার যে ফরেন্সিক হয়েছে তাতে গোলমাল আছে। তো তিনি কি বলেছেন যে ফরেন্সিক বিশ্লেষণের জন্য আপনার কন্যার, অভয়ার বাবাকে বলেছেন, ওই যার কথা এতক্ষণ বলছিলাম তাকেই বলেছেন যে আপনার কন্যার যে ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছিল তা সিবিআই এবং কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর আগে বেলগাছিয়ায় রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তা অদল বদল করা হয়েছে। এই কাজ করা হয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী অথবা তৃণমূলের নির্দেশে। তো এই চিঠিটা পাঠানো হয়েছে নির্যাতিতার বাবাকে, যিনি আবার ওই অভিযোগে অভিযুক্ত, এবং তারা চলে গেছেন আদালতে। তিনি এবং রত্না দেবনাথ দুজনেই আদালতে চলে গেছেন এবং দাবি করেছেন যে এটাকে ঘিরে তদন্ত করতে হবে। তো সত্যি কথা বলতে কি, এইটা পড়ে, এটা খবরের গদি মিডিয়াতেই পড়লাম, তারা চিঠির একটা অংশ কেটে কুটে বারও করেছে। তো সত্যি কথা বলতে কি, এইটা পড়ে আমার একটু খারাপই লাগলো তদন্তকারীদের জন্য। ধরুন আপনি সিবিআই, তো আমি আপনাকে গিয়ে বললাম যে আমি একটা চিঠি পেয়েছি যে তাতে লেখা আছে যে সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপ আসলে হারেননি। একজন ফরেন্সিক বিশেষজ্ঞ আমাকে চিঠি লিখে বলেছেন মাঠের একটা দিক ঢালু ছিল। এবার আপনি তদন্ত করুন। এবার কথা হচ্ছে যে আপনি সঙ্গে সঙ্গে সিবিআই হলে আমাকে জিজ্ঞেস করবেন কে সেই ফরেন্সিক বিশেষজ্ঞ। তো এইখানে যদি কেসটা দেখেন, কে সেই ফরেন্সিক বিশেষজ্ঞ জানা নেই। তিনি দুটো চিঠি লিখেছেন দুটো তারিখে, কোন কোন তারিখে, তার পরিচয় কারো জানা নেই। উড়ো চিঠিরই মর্যাদা দেওয়া যায়। তো এক্ষেত্রেও আমিও বলতে পারবো না ফরেন্সিক বিশেষজ্ঞকে। আপনাকে আমি চিঠিটা দিয়ে বললাম এইবার বিশ্বকাপ 2003-এর বিশ্বকাপ নিয়ে আপনি তদন্ত করতে থাকুন। তো এইবার আপনিও যদি সিবিআই হন, তিনি সাধারণভাবে, সাধারণ বুদ্ধিতে যা বলে, দূর একটা উড়ো চিঠি কী দেখবো, কারণ আপনি ইতিমধ্যে ওই পিচ মেপে দেখে এসেছেন, ঢাল ফাল কিছু নেই মাঠে। কিন্তু এখানে রাজনৈতিক চাপ আছে, রাজনৈতিক চাপ আছে, সবাই চেঁচামেচি করবে, মিডিয়ারা হইচই করবে, টিআরপি বাড়াবে, আপনার উপর দোষারোপ করা হবে। আপনি কি করবেন? ওই চিঠি নিয়ে এবার কে চিঠি লিখেছে, কোত্থেকে চিঠি এলো, কোন পোস্ট অফিস থেকে পোস্ট করা হয়েছে, কি করে যোগাযোগ করা যায়, তারপর কি তদন্ত হবে, এই ভেবে দিশেহারা হয়ে যাবেন। আপনার কিছু করার নেই, কারণ করতেই হবে। ওই যে কাকে কান নিয়ে পালিয়েছে শুনে কানের পিছনে দৌড়তে হবে। তো এইটা করতে গেলে কোনো তদন্তকারী সংস্থার পক্ষে সম্ভব কিনা আমি বলতে পারবো না। যাই হোক, ওনারা তদন্ত করছেন যখন, নিশ্চয়ই করছেন। এবং এটা যে একবার ঘটছে তা না, উনি রত্না দেবনাথ বা তার স্বামী এই কথাগুলো বারবার বলে চলেছেন। তো এর আগে বললেন মুখ্যমন্ত্রীর এক ভাইপো খুনের সঙ্গে জড়িত, তার নাম আবেশ ব্যানার্জি। আমি কোশ্চিনকালেও নামটা শুনিনি। এতদিন ধরে আরজি কর নিয়ে আমি বিভিন্ন জিনিস নিয়ে চর্চা করছি, তাতে যে নামটা জড়িত জীবনে কয়েকদিন আগে প্রথম শুনলাম। তো তার আগে বললেন এই নিয়ে তৃণমূল সিপিএমের সেটিং আছে। তার আগে বললেন সিবিআই এর হাত পা কেউ বেঁধে রেখেছে। তার আগে বললেন যে সব এই নিয়ে কোনো সুবিচার পাচ্ছি না। তো একবার অনেকদিন আগে তদন্তের কাজে খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন যা করেছে পুলিশই করেছে। তারপর আবার খুব রেগে গেলেন সিবিআই এর ওপর। তো ওদিকে সিবিআইয়ে কিন্তু ওরা নিজেরাই গিয়েছিলেন, এবং যে উকিলরা, তারা ভারত বিখ্যাত উকিল বিকাশ ভট্টাচার্য, বৃন্দা গ্রোভার, তাদেরকে ওরা খুব সম্ভবত বিনা পয়সাতেই পেয়েছিলেন। তারা দুজনেই ওনারা ব্রিফ ছেড়ে দিয়েছেন এবং সে নিয়ে নানা কথা চারদিকে সংবাদ মাধ্যম সূত্রে বেরিয়েছে। দাবি দেওয়া সহ্য করতে না পেরে সম্ভবত ছেড়ে দিয়েছেন বৃন্দা গ্রোভার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো এই জিনিস সমানে হয়ে যাচ্ছে। তো এইবার সত্যি কথা বলতে কি, মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর সাঙ্গপাঙ্গরা এতে জড়িত কিনা আমি বলতে পারবো না। একেবারেই আমার পক্ষে বলা সম্ভব নয়, জানি না। হতে পারে জড়িত, হতে পারে নন। সম্ভাবনার কথা আমরা যখন বলছি তখন সব সম্ভাবনার কথাই ভাবতে হবে। এবার কথা হলো যে আমি আগেই বলেছি, যদি জড়িত হন তাহলে সত্যি সত্যি বড় তদন্ত করুন, গ্রেপ্তার করুন। এই ধরনের হাবিজাবি গুজব রুটিয়ে চারদিকে সমানে একটা ধোঁয়া তৈরি করে অভয়া ইস্যুটাকে জিইয়ে রেখে সমানে জিইয়ে রেখে এই রাজনৈতিক খেলাটা চালিয়ে যাবেন না, এটা ভালো জিনিস না। তো কী করে তদন্ত করতে হবে নিয়ে তো অনেকেই জানেন। অভয়ার বাবা এবং মা দেখলাম একটা চিঠি দিয়ে বলেছেন এবারে এই চিঠিটাই সত্যি, এটা নিয়ে তদন্ত করুন। এর একটা পদ্ধতি হতে পারে। অগ্নিমিত্রা পাল, তিনিও দেখলাম বিশেষজ্ঞ মন্ত্রী আবার এখন, তিনি বললেন সব ডাক্তার ফাক্তার যারা আছে, তো জেরা তাদেরকে এক জায়গায় বসিয়ে গ্রেপ্তার করে কাস্টডিতে এনে জেরা করতে হবে। তো করুন, কিন্তু কথা হলো দুটো, অবশ্যই করুন এবং যদি সত্য বেরোনো উচিত। মর্মান্তিক কাণ্ডটা কে করেছে জানা উচিত। কিন্তু কথা হলো দুটো, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে পানিহাটিতে যে অভিযোগটা এসেছে সেটার মতো, সেটা সমস্ত জিনিসের ক্ষেত্রেই সত্য, কেবল সিলেক্টিভ হলে হবে না। কিন্তু তো অভিযোগ নিয়ে কী কথা বলা হচ্ছিল, যে অভিযোগ এলেই সত্যি হয়ে যায় না। 100বার ঠিক। এখানেও যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো অভিযোগ এলেই সত্যি হয়ে যায় না, গদি মিডিয়া যতই ঢাকঢোল পিটিয়ে দেখাক।
এটা সমস্ত ক্ষেত্রেই মনে রাখা দরকার। 2, এই যে কথাগুলো আসছে উড়ো চিঠি অমুক তমুক, এটাও তো চক্রান্ত হতেই পারে। ওটা যদি চক্রান্ত হয় এটাও হতেই পারে। তো যদি চক্রান্ত হয়, ভাবুন এই গুজবের বিপুল কারখানায় আপনি, আমি এবং অভয়ার বাবা মা সবাই কি তাহলে নাটবল্টু কলকবজা ছিলাম? তা যদি থাকে ভাবতে হাড় হিম হয়ে যায় যে মাথা কারা এবং তাদের কি বিপুল অস্ত্রশস্ত্র মানে সামাজিক অস্ত্রশস্ত্র, যে এই একটা বিপুল গুজবের কারখানা তৈরি করলাম, এটা চারদিকে ছড়িয়ে দিলাম। এর জন্যে যে গদি মিডিয়া ছাড়াও অন্যান্য যে কলকবজাগুলো থাকা দরকার সেটা ওদের আছে, ওরা আমাদের মস্তিষ্ক প্রক্ষালন করতে সক্ষম। এইটা ভাবলে কিন্তু হাড় হিম হয়ে যায়। বারবার যে বলি গদি মিডিয়া দেখবেন না, বিশ্বাস করবেন না, এটা এই জন্যেই। তো এই জন্য এর কথাটা বলা নয় যে কেউ যুক্ত থাকতে পারেন না, যে কেউ যুক্ত থাকতে পারেন, কিন্তু তদন্তকে স্রেফ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং এমনভাবে ব্যবহার করা হচ্ছে, তদন্তকে নয়, তদন্তকে ঘিরে যে গল্পগুলো তৈরি করা হচ্ছে এবং এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে যারা উদ্বেলিত হচ্ছেন তারা টেরও পাচ্ছেন না যে আসলে ঘটনাটা কি হতে পারে। তারা আসলে একরকম করে নাটবল্টুতে পরিণত হচ্ছেন। এটা কিন্তু হতে পারে, এটা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু ভেবে দেখুন। কি হয়েছেই কি হয়নি আমি নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু সমস্ত যা জিনিসপত্র দেখছি ব্যাপার স্যাপার মোটেই ভালো লাগছে না। তা আজকে এইটুকুই। খুব সম্ভবত কালকে বা পরশু আমি একটু অনিয়মিত থাকবো, ফলে ভিডিও নাও আসতে পারে, কিন্তু আপনারা চ্যানেলটা দেখে ছাড়বেন না, নিয়মিত আসবেন, দরকার হলে গুরুচন্ডালী সার্চ দিয়ে আসবেন এবং রোজ দেখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।